পশ্চিমবঙ্গের নদিয়া জেলা অনেক ইতিহাসের সাক্ষী। এই জেলার প্রত্যন্ত একটি গ্রাম, নাম ধবলপুর। গ্রামটির চারিদিকে সবুজ ধান ক্ষেত, পুরানো আমবাগান আর বাঁশঝাড়ে ঘেরা। গ্রামের মাঝ দিয়ে সরু মাটির রাস্তা, যেটা সোজা গিয়ে মিশেছে গ্রামের শেষ প্রান্তে থাকা শ্মশানে। আর তার পাশে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে ভাঙা প্রাসাদ, সমবিরাট অট্টালিকা। গ্রামবাসীদের কথায় বাড়িটা এখন অশরীরীর আড্ডাখানা। বহু বছর আগে ওই বাড়ির মালিক জমিদার হরনাথ রায় রহস্যজনকভাবে মারা যায়। তার মৃত্যুর পর থেকে এই বাড়িটা ফাঁকা পড়ে আছে, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সন্ধ্যার পর ওখানে কেউ যায় না। সকলের ধারণা ওই বাড়িতে এখনো কেউ হেঁটে বেড়ায়। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি প্রকাশ। প্রতি শনিবারের ন্যায় স্টোরি ইন 003 চ্যানেলে আজ শুনবেন এক ভিন্ন ধরনের ভূতের গল্প। আজকের গল্পের সূত্রধর আমি আপনাদের প্রকাশ। অন্যান্য চরিত্রে অমল, বিশু ও পপি। পোস্টার ডিজাইন করেছেন তিতলি। যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হননি, কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকুন। শুরু করছি ভালোবাসার এক করুণ কাহিনী নিয়ে আজকের গল্প, লাল পাথরের আংটি। রাহুল শহরের ছেলে। কলকাতার একটি নামী কলেজে পড়াশুনো করে। ইতিহাস নিয়ে তার ভীষণ আগ্রহ। ছুটির সময় সে প্রায় এই গ্রামে আসে তার বন্ধু বিপ্লবের বাড়িতে। বিপ্লব এই ধবলপুরেরই ছেলে। এক বিকালে তারা ধানের আল ধরে হাঁটছিল। সূর্য তখন পশ্চিম আকাশে লাল হয়ে অস্ত যাবার পথে। হঠাৎ রাহুল থেমে গেল। মাটির উপর কিছু একটা চকচক করছে। সে ঝুঁকে সেটা তুলে নিল। একটা পুরনো আংটি। আংটিটা কালচে ভারী ধাতুর, মাঝখানে একটি লাল রঙের পাথর বসানো। আংটিটি দেখে বিপ্লব বলল, দেখি তো। সে হাতে নিয়ে আংটি দেখে একটু ভড়কে গেল। এটা এই তো ওখানে মাটিতে। ফেলে দে। ফেলে দেব? কেন? এই জায়গাটা আগে ওই জমিদারের ছিল। তা কি হয়েছে? তাই বলে ফেলে দেব? সেজন্য নয়, শুনেছি জমিদার হরনাথ রায়ের মেয়ে কামিনী রায়ের এইরকম একটা লাল পাথরের আংটি ছিল। সবাই বলে ওই আংটিটি অভিশপ্ত। তুই তুই ওইসব বিশ্বাস করিস? আমি করি না, কিন্তু গ্রামের সবাই বিশ্বাস করে। রাহুল আংটিটা আঙুলে পড়ল। দেখ দেখ, কিছুই হয়নি, হবেও না। ওসব গ্রাম্য কুসংস্কার।
রাহুল গ্রামে এসে একটি মেয়েকে দেখে অবাক হয়ে গেছিল। মেয়েটি দেখতে ভীষণ সুন্দর, তার চোখে অদ্ভুত একটা গভীরতা আছে। পরে সে জানতে পারে মেয়েটি বিপ্লবেরই প্রতিবেশী এবং ভালো বন্ধু, নাম মেঘনা। সেদিন সন্ধ্যাবেলা তারা তিনজন বসেছিল বিপ্লবদের উঠানে। তিনজনের মধ্যে বিভিন্ন কথা হচ্ছিল। চাঁদের আলো পড়েছে পুরো উঠোন জুড়ে। হঠাৎ মেঘনার চোখ পড়ল রাহুলের হাতের দিকে। চাঁদের আলোয় আংটিটা চকচক করছে। এই আংটিটা কোথায় পেলেন? ওই তো সেদিন ঘুরতে ঘুরতে ধানক্ষেতের আলের ধারে। খুলে ফেলে দিন। ফেলে দেব কেন? আংটিটা ভালো নয়, অভিশপ্ত। আমি বলেছিলাম, ও শোনেনি আমার কথা। তোরা দুজনেই দেখছি কুসংস্কারে বিশ্বাসী। মেঘলা আর কিছু বলল না, কিন্তু তার চোখে একটা ভয়ের ছায়া ছিল। সে তার বাড়ি চলে গেল। সেই রাতে রাহুল বিপ্লবের ঘরে থাকবে ঠিক হলো। ঘরটা পুরানো কাঠের, জানলার বাইরে বাঁশঝাড়। রাত বাড়ার সাথে সাথে বাতাসে অদ্ভুত শব্দ হচ্ছিল। হঠাৎ রাহুলের ঘুম ভেঙে যায়। তার মনে হলো কেউ তার খুব কাছে দাঁড়িয়ে আছে। চোখ খুলে অন্ধকার ঘরে সে কিছুই দেখতে পেল না, কিন্তু সে স্পষ্ট শুনতে পেল কেউ নিঃশ্বাস ফেলছে তার গলার কাছে। বরফের মতো ঠান্ডা সেই নিঃশ্বাস। রাহুল দ্রুত উঠে বসল বিছানার উপর। সে মনে মনে হেসে বলল, সবই মনের ভুল। আর ঠিক তখনই জানলার কাছে তার প্রতিচ্ছবি পড়ল। সেই প্রতিবিম্বের পেছনে আর একটা ছায়া, একটা লম্বা ছায়া, যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। রাহুল তাড়াতাড়ি ঘুরে তাকালো, কেউ নেই। এক অজানা আশঙ্কায় তার বুক ধড়ফড় করতে লাগলো। পরদিন সকালে রাহুল গত রাতের ঘটে যাওয়া ঘটনাগুলি বিপ্লবকে বলল। বিপ্লব গম্ভীর হয়ে বলল, আংটিটা খুলে ফেল। আমার মন বলছে ওটা অদ্ভুত একটা স্বপ্ন ছিল। এর সঙ্গে ওই আংটির কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। আজ বিকালে আবার অদ্ভুত একটা ঘটনা ঘটল। রাহুল ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ সে দেখল তার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় এলোমেলো লম্বা চুল, পরনে সাদা শাড়ি। রাহুল ঘুরে তাকালো, কেউ নেই। সে আবার আয়নার দিকে তাকালো। মেয়েটি এবার আরো কাছে। তার চোখ দুটো গভীর কালো, মুখে এক বিষণ্ণতার হাসি। রাহুলের হাত থেকে চিরুনি পড়ে গেল। সে পিছিয়ে এলো, আর ঠিক তখনই আংটিটা কেমন যেন গরম হয়ে গেল। রাহুল দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। সে সোজা চলে আসলো মেঘলার কাছে। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাহুল মেঘলাকে সব বলল, শুধু মেয়েটার কথা কিছু বলল না। মেঘলা চুপ করে সব শুনল।
তারপর সে বলল, আপনি কি আয়নায় একটা মেয়েকে দেখেছেন? আপনি জানলেন কিভাবে? কারণ ওই মেয়েটার গল্প আমি শুনেছি। গল্প? কোন গল্প? জমিদার হরনাথ রায়ের মেয়ে কামিনী। সে একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু ছেলেটি গরিব হওয়ার জন্য জমিদার ছেলেটাকে হত্যা করান। তারপর কামিনী পাগল হয়ে যায়। এক রাতে সে আত্মহত্যা করে। তখন ওই আংটিটা তার আঙুলেই ছিল। তারপর? মেঘলা তাকালো রাহুলের আঙুলের দিকে। তারপর থেকে আংটিটা যার হাতে যায় সে আর একা থাকে না। মেঘলার সাথে কথাবার্তা শেষ করে রাহুল চলে আসে। আজ রাতে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই সে আলো নিভিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। রাত তখন প্রায় 2টো। হঠাৎ রাহুলের ঘুম ভেঙে যায়। তার হাতটা নিজে থেকেই নড়ছে। সে বুঝতে পারল তার আঙুলের আংটিটা তাকে ধীরে ধীরে টানছে। তার হাতটা যেন অন্য কারোর দখলে। রাহুল ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তার হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে ঘরের কোণে। সেখানে একটা পুরানো বাক্স রাখা, যেটা বহুদিন খোলা হয়নি। ধুলো জমে আছে। রাহুল চিৎকার করলো, বিপ্লব! কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ সে অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে। একটা ঠান্ডা হাত তার কাঁধ স্পর্শ করে আছে। ফিসফিস করে কেউ যেন তাকে বলল, আমাকে মুক্তি দাও। রাহুল আতঙ্কে আংটিটা খুলে ছুঁড়ে ফেলল। আর সেটি মেঝেতে পড়তেই ঘরের মধ্যে একটা মেয়েলি আর্তনাদ প্রতিধ্বনি হলো। ঘরের মধ্যে বাতাস বইতে শুরু করলো। জানলা নিজে থেকে বন্ধ হয়ে গেল ধপ করে। বাক্সটা নিজে নিজেই খুলে গেল। ভেতর থেকে উকি মারছিল একটা পুরানো ছবি। ছবিতে সেই মেয়েটা যাকে রাহুল আয়নায় দেখেছিল। রাহুল কাঁপতে কাঁপতে ছবিটার দিকে টর্চের আলো ফেলে দাঁড়িয়েছিল। ছবিতে মেয়েটির পরনে সাদা শাড়ি, মাথা ভরা কালো চুল, চোখ দুটো পুরোপুরি সাদা। ছবির নিচে লেখা কামিনী রায়। ইতিমধ্যে বিপ্লবের ঘুম ভেঙে গিয়েছে। সে রাহুলের পিছনে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে রে রাহুল? এই বাক্সটা নিজে থেকেই খুলে গেল। বিপ্লব এসে বাক্সটার সামনে দাঁড়িয়ে ভয়ে তার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। এটা তো দাদুর পুরানো ট্রাঙ্ক। বহু বছর কেউ খোলেনি। এর ভেতরে এই ছবিটা ছিল। বিপ্লব ছবিটা হাতে নিয়ে দেখল। ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। বিপ্লব বলল, এই মেয়েটি, এ তো সেই কামিনী, জমিদার কন্যা। কিন্তু এই মেয়েটার ছবি এখানে কেন? হঠাৎ বাক্সের মধ্যে আর একটা জিনিসে তাদের চোখ গেল। একটা পুরানো মলিন কাপড়ে জড়ানো ডায়েরি। রাহুল সেটা তুলে নিল। ডায়েরির পাতাগুলো হলদে হয়ে গেছে। প্রথম পাতায় লেখা, আমার শেষ কথা, ইতি কামিনী।
সকালের আলো ফোটার পর রাহুল, বিপ্লব আর মেঘলা বসে পড়ল ডায়েরি পড়তে। মেঘলা চুপচাপ ছিল। ডায়েরির পাতা খুলতেই যেন এক পুরানো সময়ের দরজা খুলে গেল। ডায়েরিতে লেখা, আমি কামিনী রায়, জমিদার হরনাথ রায়ের মেয়ে, কিন্তু আমার হৃদয় বন্দী হয়ে আছে এক সাধারণ মানুষের কাছে। রাহুল ধীরে ধীরে পড়তে লাগলো। কামিনী ভালোবেসেছিল গ্রামের এক যুবককে। তার নাম অরিন্দম। অরিন্দম ছিল জমিদারের এক কর্মচারীর ছেলে। অরিন্দম নামটা শুনে বিপ্লব লাফিয়ে উঠল। এই নামটা আমি কোথায় শুনেছি, ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমার ঠাকুরদাদার ছোট ভাই ছিল অরিন্দম, কিন্তু তার যখন 19-20 বছর বয়স, তখন সে কোথায় যেন হারিয়ে যায়। তাকে গ্রামের লোক আর কখনো দেখেনি। রাহুল অবাক হয়ে বিপ্লবের দিকে তাকিয়ে রইল। তারপর সে আবার ডায়েরি পড়তে শুরু করলো। কামিনী ও অরিন্দমের প্রেম ছিল গভীর, কিন্তু হরনাথ সেটা জানতে পেরে ক্ষেপে ওঠেন। তিনি অরিন্দমকে ডেকে পাঠান। তারপর এক রাতে অরিন্দমকে হত্যা করে তার মৃতদেহ গুম করে দেন। ডায়েরিতে কাপা কাপা অক্ষরে লেখা, বাবা তাকে মেরে ফেলেছে। আমি জানি কেউ সে কথা বিশ্বাস করবে না। মেঘলার চোখ ভিজে উঠল। রাহুল পড়তে লাগলো, অরিন্দমের মৃত্যুর পর আমি বাঁচতে চাইনি। ডায়েরির শেষ পাতায় লেখা, যদি কখনো কেউ এই আংটিটা পায়, আমাকে মুক্তি দিও। ডায়েরি পড়া শেষ হলে কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। বাতাস ভারী হয়ে উঠল। মেঘলা বলল, তাহলে কামিনীর আত্মা এখনো মুক্তি পায়নি? কিন্তু সে রাহুলকে কেন অনুসরণ করেছে? মেঘলা মাটিতে পড়ে থাকা আংটিটির দিকে তাকিয়ে বলল, কারণ ওই আংটির জন্য। ওইটাতে ওর আত্মা বাঁধা আছে। এর পরের কয়েকদিন রাহুলের মনে হতে লাগলো কেউ তাকে সব সময় অনুসরণ করে চলেছে। এদিকে আবার মেঘলার সাথে তার সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে উঠছিল। এক বিকালে তারা নদীর ধারে বসেছিল। সূর্য ডুবছে। মেঘলা বলল, আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এই রহস্য শেষ না করে আমি এখান থেকে যেতে পারবো না। আপনি শহরের মানুষ, এসব ঝামেলায় জড়াবেন না। রাহুল তার দিকে তাকালো। তুমি কি চাও, আমি চলে যাই? মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্ত স্বরে বলল, না। পরের দিন রাতে মেঘলা রাহুলকে ডেকে বলল, আমি একটা কথা বলবো, আপনি কিন্তু ভয় পাবেন না। বলো। আমি ছোটবেলা থেকেই তাকে, মানে কামিনীকে দেখি, কিন্তু সে কখনো আমার ক্ষতি করেনি, শুধু কাঁদে। তোমায় দেখা দেয়? কি চায় সে? তার প্রেমিকের আত্মা যেখানে বন্দি আছে তাকে মুক্তি দিতে হবে, তবেই সে শান্তি পাবে। এই রাতেই তারা ঠিক করে ভাঙা জমিদার বাড়িতে যাবে। অমাবস্যার রাত। গ্রামের রাস্তা ধরে তিনজন এগিয়ে চলেছে। আশেপাশের ঝোপঝাড় থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক পরিবেশটাকে ভুতুড়ে ভাব সৃষ্টি করেছে।
ইতিমধ্যে তারা ওই ভগ্ন প্রাসাদে প্রবেশ করেছে। বাড়িটার ভেতরে এক অদ্ভুত বিদঘুটে গন্ধ। হঠাৎ দোতলার সিঁড়ি থেকে নূপুরের শব্দ ভেসে এলো। বিপ্লব কাঁপা কাঁপা গলায় বলল, শুনলি তোরা? রাহুল মাথা নাড়ালো, আর ঠিক তখনই একটা সাদা ছায়া সিঁড়ির মাথায় দাঁড়ালো। সেই ছায়া মূর্তি যে কামিনীর তা বুঝতে রাহুলদের কোনো অসুবিধা হলো না। সে হাত তুলে একটা ঘরের দিকে ইশারা করলো। রাহুল বুঝতে পারল ওই ঘরেই রহস্য লুকিয়ে আছে। ঘরটার দরজায় চাপ দিতেই সেটি ক্যাঁচ করে খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো বিকট পচা গন্ধ। মেঝেতে একটা কাঠের ঢাকনা ছিল, ওটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা নরকঙ্কাল। ভয়ে বিপ্লব চিৎকার করে উঠল। মেঘলা কাঁপতে লাগলো। রাহুল বুঝল এটাই অরিন্দমের কঙ্কাল। কামিনীর ছায়া মূর্তি দরজার পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিল। সে বলল, এবার আমাদের একসাথে মুক্তি হবে। রাহুল আংটিটা কঙ্কালের পাশে রাখল। ঘরের ভেতর তখন প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। কামিনীর আত্মা ধীরে ধীরে তাদের সামনে পূর্ণরূপে প্রকাশ পেল। সে রাহুলের দিকে তাকিয়ে হাসল, যে হাসি ছিল পরিতৃপ্তির হাসি, প্রশান্তির হাসি। তারপর ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন সকালে তারা গ্রামের লোকজন ডেকে কঙ্কালটি শ্মশানে নিয়ে সৎকার করল। এরপর আংটিটা নদীতে বিসর্জন দিয়ে দিল। তারপর থেকে তারা লক্ষ্য করল গ্রামটা কেমন যেন হেসে খেলে উঠেছে। গ্রামবাসীরা বলতে লাগলো জমিদার বাড়ির অভিশাপ শেষ হয়েছে। কয়েকদিন পর রাহুল শহরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। মেঘলা চুপ করে দাঁড়িয়েছিল। রাহুল বলল, আমি আবার আসব। আমি অপেক্ষা করব। দুজনের চোখে তখন এক অন্য ভাষা। ভয়ের মাঝেও ভয়কে জয় করে জন্ম নিয়েছে এক নতুন ভালোবাসা।